আজকে সকলে মিলা তথাকথিত সেকুলাররা হঠাৎ করে ঝাঁপায় পড়ছে যে আজই মাদ্রাসা ছেলে, এর আগে দেখেছি আমরা মাদ্রাসা ছেলে দেখলে এরা সব জঙ্গি, মাদ্রাসা ছেলে দেখলে এগুলো সব আপনার এটা তো হতে পারে না। এই ধরনের ট্যাগিংটা তো খুব খারাপ। শুধু মাদ্রাসার ছেলে দেখলে জঙ্গি তো ব্যাপারটা এরকম না। আপনাকে তো এইটাও লিখতে হচ্ছে যে আগে যেমন এরকম একটা ট্যাগ দেওয়া হচ্ছে, এখন একটা হিন্দু দেখলেই সে ভারতের দালাল, একটা মন্দির দেখলে একটা, ওইটাও তো আপনাদের বলতে হইতেছে আসলে, মানে এবং ক্রমাগতভাবে আপনার এটা বলতে হচ্ছে। অনেক মানুষের নিন্দা সহ্য করতেছে, কিন্তু আপনি এটা স্পষ্ট বলতেছেন যে আগে যেমন ওদেরকে ট্যাগ দেওয়া হয়তো, এরকম ট্যাগ এখন হিন্দুদের দেওয়া হচ্ছে। আপনি যখন চিন্ময়ের ইয়া দাবি করলেন, যে বললেন যে না ওকে, আমি একটা অনুষ্ঠান দেখতেছিলাম কালকে আপনাকে নিয়ে দেখার সময়, আপনি বিএনপি জহিরুদ্দিন স্বপনকে জিজ্ঞেস করতেছেন যে আপনারা এই মামলাটা এখনো কেন তুলে নেন নাই, এবং আপনারা কি কারণে তাকে এরকম একটা মামলা দিয়ে রাখছেন, তার কথা আপনি শোনেন, সে কিভাবে গেছে সেটা আপনি শোনেন, তখন আপনাকে এই ব্যাপারগুলি আপনি কেমনে দেখেন। এইটার সাথে আমি যে সেকেন্ড যে পার্টটা করছিলাম, যে আপনি যখন মাজার ভাঙতে গেল, মাজার ভাঙা হইলো, এবং যেটাকে আপনি গরিব মানুষের মাজার বললেন, তখন এইটা জনগণের ক্ষোভটা, তখন এটা আপনি আসলে কেমনে দেখছেন, মানে এটা আলাদা কেমনে করতে পারছেন আর কি? আপনি খেয়াল করেন মাজার ভাঙার সম্পর্কে আমি বলেছি যে আপনার যে কারো মাজার সম্পর্কে ভিন্ন মত থাকতে পারে। আমাদের ইসলামীদের মধ্যে একটা ধারা থাকতে পারে, তাই মনে করি ঠিক আছে মাজার আমরা চাই না, আবার হতে পারে, মত হতে পারে, কিন্তু আপনি যদি কোনো মাজার ভাঙেন এটা তো ফৌজদারি অপরাধ, আপনি যেটা করতে পারেন না, ঠিক আছে না? ফলে আমি সেই প্রতিবাদগুলো যেটা ইউনিভার্সাল, দেখুন খালেদ, আমি কিন্তু বারবার আমার কথা শুনে দেখবেন আমি অলওয়েজ ইউনিভার্সাল প্রিন্সিপালের পক্ষে দাঁড়াচ্ছি। আমি যদিও গরিবের পক্ষে, কোনো সন্দেহ নাই, কিন্তু গরিবের পক্ষে দাঁড়াতে গিয়ে আমি ইউনিভার্সাল প্রিন্সিপাল যেটা ধনীরাও মানতে বাধ্য, আমি তো গরিবের আপনার একমাত্র একাধিপত্যের কথা কখনো বলি নাই। বলে আপনি মাজার ভাঙবেন, এটা নিশ্চয়ই আমার রাষ্ট্রের কাছে আমার ফরিয়াদ জানাবার অধিকার আছে, এটা ফৌজদারি অপরাধ, এবং যারা ভেঙেছে তাদেরকে গ্রেফতার করা, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা রাষ্ট্রের দায়িত্ব। ডক্টর ইউনূস এটা করেননি, ফলে এটাতে যে দেখেন এখনো কিন্তু এই যে ব্যাপারগুলো চলছে, সেই জন্য আমি বলছি যে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে কোন কনটেক্সটে, কোন ঘটনায়, কোন বিশেষ দিকটা আমরা হাজির করতে পারি, আর তার কোন বিশেষ দিকটা আমরা মনে করি নিন্দাও করতে পারি। যেটা আপনি একটু আমাকে ধরিয়ে দিলেন, যেন ঠিক আছে তারা কান ধরতে বলছে না, আমি এটার পক্ষে না। ডেফিনেটলি আপনি যে কোনো মানুষের ডিগনিটিকে আপনি আহত করবেন, তাহলে তো আমরা এই গণঅভ্যুত্থান কেন করলাম? আজকে আপনার চিন্ময়ের পক্ষে আমি জানিয়েছি গণঅভ্যুত্থানের পরে আপনি পুরনো ব্রিটিশ আইনে, রাষ্ট্রদ্রোহিতার আইনের দ্বারা কাউকে গ্রেফতার করা গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা। ডক্টর ইউনূসের সরকার সে বিশ্বাসঘাতকতা করেছে, আবার সেটা আমি ডেফিনেটলি বলবো যে এটা তার করা উচিত হয়নি, এবং সেটা তার সামনে গিয়ে আমি তাকে পরিষ্কারই কথাটা বলেছি। আমি এটা বলে, এবং এই যে বিভিন্ন নিন্দার কথা নিয়ে বলেছেন, আমি নিন্দার মুখোমুখি হয়েছি। কারণ আমি যখন আপনার কি বলে এই যে মাদ্রাসার ছেলেদেরকে যখন নিয়ে যাচ্ছিল আপনার সন্ত্রাসী বলে, আপনি জঙ্গি বলে ধরছিল, তখন আমি দাঁড়িয়েছিলাম একা। ফলে তখন আপনার সমস্ত সেকুলার মহল আমাকে জঙ্গি, জামাতি, হেন কোনো কিছু নেই, তারা সব বলেছে। তো তাতে কি হয়েছে? ইতিহাস তো দেখবে আমি কি করি। কিন্তু আমি একটু জানার জন্য, আপনি যাদেরকে সেকুলার মহল বলতেছেন বা যাদেরকে ওরকম বলতেছেন, তাদের মধ্যে অনেকে তো আপনার তত্ত্ব, আপনার শিক্ষায় তারা শিক্ষিত, আপনার দীক্ষায় তারা দীক্ষিত, আপনার আলোকিত। এমনকি আপনার কাছ থেকেই শোনা যে আপনার সাথে তো সেকুলারদের কোনো বিরোধিতা নাই, আপনি তো ইসলামের সঙ্গে কোনো বিরোধিতা নাই। ইসলাম, আমি একটু অ্যাড করি, ইসলাম বনাম সেকুলারিজমের বাইনারি, হ্যাঁ, এর বিরুদ্ধেই তো আমি লড়াই করছি। এরকম তো কোনো বাইনারি। কিন্তু আপনি যখন একিউজ করতেছেন যারা এরকম হালকা পাতলা কথা বলে, তাদেরকে আপনি আবার সেকুলার ঘরানার বলতেছেন কেন? কারণ অনেক ইসলামিস্টরাও তো আপনার আসলে ডেফিনেটলি জ্যেষ্ঠ, ওদেরকে সেকুলার বলি যারা আপনার ধর্মকে তাদের জীবন থেকে এবং সামাজিক পরিসর থেকে, রাজনৈতিক পরিসর থেকে একদম আলাদা গণ্য করে। এই অর্থে সেকুলারিজম একটা বিশেষ ধরনের দৃষ্টিভঙ্গি, যেটা আমাদেরকে আগামী দিনে একটা জনগোষ্ঠীকে, রাজনৈতিক জনগোষ্ঠী গঠন করবার ক্ষেত্রে এটা অনেক বড় বাধা। ঠিক তেমনি তথাকথিত, খেয়াল করেন আমি এটার সাথে ব্যবহার করি, ধর্মবাদী, যারা ধর্মের নামে আসলে জাতিবাদ করে, কেমন, এদের আমি বিরোধী। আপনি তো ধর্ম
এবং বনাম সেকুলারিজম এই বিরোধিতা দরকার না। এটা জাতিবাদ থেকে এটা তৈরি হয়। Okay. বলে আমি মুসলমান জাতি, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, ফলে ইসলামী একমাত্র এখানে কায়েম হবে। আমি তো তারও বিরোধিতা করি। ইসলামের তো আরো প্রিন্সিপাল আছে, পলিটিক্যাল ফিলোসফিক্যাল প্রিন্সিপাল আছে। আপনি আমাদের প্রোক্লেমেশন আছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই তিনটাই তো ইসলামের মর্মবাণী। তো এটা তো ইসলামী রাজনীতি। কিন্তু কখনো আপনি তো কখনো যখন আপনার বলেন যে মনে- মুসলিম, কখনো আপনার মনে হয় কিনা, এটা এই পর্বের শেষ প্রশ্ন, কখনো আপনার মনে হয় কিনা আপনি যেটাকে ইসলাম মনে করতেছেন বা আপনি যেটাকে ইসলাম হিসেবে ব্যাখ্যা করতেছেন ফ্রম ইবাদত নামা টু টুডে, ওই ইসলামের সাথে সরাসরি বিরুদ্ধ পক্ষ দাঁড়ায় যায় যখন আপনাকে বলতে হয় যে তোমরা যদি মনে করো আমাকে কতল করে ফেললে, অর্থাৎ আপনাকে, আমাকে না, আমাকে কতল করে ফেললে তোমাদের ইসলামী শাহী বা ইসলামের আদর্শ, তাহলে আমি দাঁড়ায় আছি, আমাকে কতল করে ফেলো, এই কথাও যখন আপনার বলতে হয়, এই কথাও যখন আপনার বলতে হয়, তো আপনি আসলে শুধু প্রতিপক্ষটা সেকুলারদের কেন করেন? মানে বলার সময় না, এটা তো ভুল বলেন না, আমি দুই পক্ষকে বলি। আচ্ছা, আমি দুই পক্ষকে বলি, আমি এটাতে ভুল বলছি না। আমি সারাক্ষণ আমি ফ্যাসিজম বিরোধী। যারা মনে করে আমি একমাত্র সহি, আমি ইসলামের ব্যাখ্যা দেবার আমি একমাত্র সহি, এটাকে ফ্যাসিজম বলে। এটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম কাউকে ব্যাখ্যা করবার একচেটিয়া অধিকার দেয় নাই। এই জন্য আখেরি নবী এসছে, মানে নবী হওয়ার পরে আল্লাহর বরাতে, আল্লাহর নামে আপনার বক্তব্য ঠিক এটা বলবার অধিকার ইসলাম কাউকে দেয় না। এরা প্রত্যেকই ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। যারা ইসলামের নামে এগুলো বলে, এরা যে অ্যান্টি ইসলামিক, এটা প্রমাণ করা আমার জন্য খুবই জরুরি। কারণ ডেফিনেট আমি মনে করি বাংলাদেশের জনগণের কাছে এটা বোঝানো উচিত আমার, যে কোনটা আসলে ইসলাম তার কাছে সংগতিপূর্ণ, আর কোনটা আসলে একটা বিশেষ গোষ্ঠী তার অধিকার, তার কি বলে, তার ক্ষমতা, তার প্রয়োগ করার জন্য, তার ক্ষমতার জন্য সে তার বয়ানটা সে হাজির করছে। কারণ কোরআন শরীফ নিজের ব্যাখ্যা নিজের ব্যাখ্যা নিজে দেয় না। আপনি ব্যাখ্যা দেয় মানুষের বিবেক, বুদ্ধি, বৃত্তি এগুলো দেয়। আর মানুষ জন্ম থেকেই এই বিবেক বুদ্ধি এগুলো নিয়ে আসছে। আপনি যখনই বিবেক বুদ্ধিকে, শেষ করে একটু ছোট করে কথা, বিবেক বুদ্ধি এটাকে বাদ দিয়ে আপনি যখন এটাকে একটা আক্ষরিক ভাবে পড়েন, তা বোঝা গেল আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। কারণ আপনি বিবেক বুদ্ধি ব্যবহার করছেন না। আপনাকে দিয়েছি তো আল্লাহ এগুলো বুঝতে। ফলে আমি আপনার সঙ্গে কোনটা সঠিক কোনটা বেঠিক, এটা তো ডেফিনেটলি আমার বিবেক দ্বারা, বুদ্ধি দ্বারা, জ্ঞান দ্বারা, প্রজ্ঞা দ্বারা আমরা আলোচনা করে মীমাংসা করতে পারি। কিন্তু আপনি আমাকে বললেন না, আপনার কথা শুনতে হবে, আপনি হাদিস এটা ওটা শুনতে হবে, আপনি যে তাফসীর করছেন ওটা একমাত্র তাফসীর, তখন এটাকে বলে ফ্যাসিবাদ। এটা তো ইসলাম তো করতে দেয় না। ফরহাদ ভাই, আমার দ্রুত অনেকগুলি প্রশ্ন করতে, আমি দ্রুত খালি বলে যাই যে আপনার এই বক্তব্যের সাথে কিন্তু ফিলোসফিক্যালি আমি একদম একমত। আজকে থেকে না, আরো 30 বছর আগে থেকে আমি ফিলোসফিক্যালি একমত। কিন্তু আপনার সাথে কি আপনি কি দেখেন এইখানে যারা ইসলামের কথা বলতেছেন, সেটা কওমি মাদ্রাসার বড় আলেমরাই হোক বা আলেমরাই হোক, তারা তো একটা ঘরানা, একটা তাফসিরের একটা গ্রুপ তারা ফলো করতেছেন, সেটা দেওবন্দ হোক, সেটা ইউনো বা আলেমদের মধ্যে আমি যদি জামাত ইসলামের কথা বলি, তারা আবার তাফসিরের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু স্কলারদের, মওদুদি সহ আরো কিছু স্কলারদের কথা তারা বিশ্বাস করতেছেন। তো এদেরকে আপনি আসলে এদের কথাই তো বেশিরভাগ বাংলাদেশের, যাদের আমরা 90% বলতেছি, তারা শুনতেছেন। তো তাদের সাথে তো আপনি কিভাবে, মানে এক জায়গায় কিভাবে দাঁড়াবেন? আপনি ছোট করে বলেন। তাহলে আমার বক্তব্য তো আমি দিয়ে যাবো, বলে যাবো, ঠিক না? আর তারা তাদের বক্তব্য বলে যাবেন। জামাত ইসলামী এবং হেফাজত ইসলামের সঙ্গে তাদের কিন্তু চিন্তার ব্যাখ্যা কিন্তু পার্থক্য আছে, মেলা পার্থক্য। এটাকে বলে ডিসকোর্স বলে, বা আমরা বলি ডিসকার্সিভ ট্রেডিশন। এই ঐতিহ্য তো থাকবেই আমাদের। আপনি আজকে মওদুদির কাছ থেকে আপনাকে প্রভাবিত করতে পারে, আজকে আপনার কি বলে হেফাজত ইসলাম প্রভাবিত করতে পারে। এটাই তো আমাদের শক্তির জায়গা। এটার মধ্যে বিভিন্ন রকম চিন্তা, বিভিন্ন রকম ব্যাখ্যা থাকবে। ইসলামও এটাকেই প্রমোট করে। যেমন ফতোয়া দেওয়ার অধিকার আপনার আছে, ফতোয়া দেওয়ার অধিকার আছে। যে কোনো মুফতি, তার যদি ক্ষমতা থাকে, তার যদি সে প্রজ্ঞা থাকে, তিনি ফতোয়া দিবেন। কিন্তু ফতোয়া ইমপ্লিমেন্ট করবার অধিকার কোনো মুফতির নেই। ফলে ইসলাম তো অ্যালাউ করে ডেমোক্রেসি। এটা তো একটা, এই জন্য ইসলামটা একটা মহত্বের দিক, তার সবচেয়ে ভালো দিক। ডক্টর শফিকুর রহমান, আসলেই মানে এই অনুষ্ঠান শুরু হওয়ার আগেও আমরা অনেক কথা বলছিলাম। সেই সময় আপনার গল্প একটি শুনছিলাম, যেই গল্পটি আসলে মাঝপথে আমাদের একটু বন্ধ করতে হয়েছে। আমরা সেই গল্প নিশ্চয়ই শুনবো, কিন্তু আমরা একটু কিছু প্রশ্ন আপনাকে করতে চাই। আপনি আমাকে বলেছেন যে আমি যে কোনো প্রশ্ন করতে চাই পারি, এবং আপনি খোলামেলা সেই প্রশ্নের জবাব দিবেন। আমি আপনাকে প্রথমেই একটু কাছাকাছি অতীতের একটি প্রশ্ন করতে চাই জনাব শফিকুর রহমান। সেটি হচ্ছে যে
আওয়ামী লীগ সরকারের মানে অগাস্ট মাসের কথা, প্রথম দিকের কথা বলছি, আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে আপনার দল তখনও নিষিদ্ধ, কিন্তু 5 আগস্ট সেনাপ্রধানের বৈঠকে আপনি ছিলেন, সেনাপ্রধান আপনার নাম এবং আপনার দলের নাম আলাদা করে বলেছিলেন। আমরা কি জানতে পারি সেনাবাহিনীর সাথে যোগাযোগ আপনার কবে থেকে শুরু হয়েছিল বা আপনাদের কবে থেকে শুরু হয়েছিল? আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটা প্রশ্ন করার জন্য। এই সময়টা ছিল খুবই ক্রিটিক্যাল এবং বাংলাদেশ ছিল একটা ক্রিটিক্যাল জাংশনে। তো আমি হঠাৎ করে 1:30টার দিকে আমি একটা ফোন পাই আমার একজন নিকটাত্মীয়, যিনি আগে সেনাবাহিনীতে চাকরি করতেন। তিনি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায়। আমি বললাম যে আমি তো অমুক জায়গায় আছি। আপনাকে তো আমরা ট্রেস করতে পারছি না, অনেকক্ষণ ধরে আমরা খুঁজতেছি। সেনাপ্রধান এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একটু ইনভাইট করেছেন, সাথে বোধহয় সিভিল সোসাইটিরও 2-1 থাকবেন। তা আমরা আপনাকে কিভাবে রিচ করতে পারি? আমি বললাম যে আমি তো অমুক লোকেশনে আছি, আর আজকের সিচুয়েশনটা তো সবার কাছে ক্লিয়ার, গাড়িগুলো চলছে কিনা আমি ঠিক ক্লিয়ার না, এখন কিভাবে আমি আসতে পারি আপনারাই বলুন। ওনারা বললো যে না, সবাইকেই আমরা গাড়ি প্রোভাইড করেছি, আপনার জন্য আমরা গাড়ি পাঠাবো, আমাদের গাড়িতেই আমরা নিয়ে আসবো। আমি বললাম ওয়েল, তাইলে আপনারা আসেন, লোকেশন দিলাম, ওনারা শুরু করলো। আনফরচুনেটলি ওনারা এয়ারপোর্ট রোডে বের হওয়ার পরেই একটা দুর্ঘটনা ঘটে গেল। ফলে এই জনস্রোতের মাঝে পড়ে একটা গাড়ি সেনাবাহিনীর ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই অবস্থা দেখে তারা আবার ব্যাক করে চলে গেলেন ক্যান্টনমেন্টের ভিতরে। গিয়ে আমাকে বললেন যে আমরা তো ফেল করেছি, এখন কি করা যায়, সবাই তো আপনার জন্য অপেক্ষা করছে, বাকি সবাই এসে গেছে। আমি জিজ্ঞেস করলাম কে কে এসেছেন। বললেন যে বিএনপি নেতৃবৃন্দ এসেছেন, জাতীয় পার্টির নেতৃবৃন্দ এসেছেন, এবং আসিফ নজরুল সাহেব, অধ্যাপক আসিফ নজরুল সাহেব আছেন। আমি বললাম তাইলে আমি কি করতে পারি? ওনারা বললেন যে আমরাও তো কোনো সলিউশন পাচ্ছি না। আমি বললাম ওকে, আমি ট্রাই করি, আমি আপনাদের কচুক্ষেতের গেট দিয়ে একটু আসার চেষ্টা করি, দেখি কতদূর আমি সাকসেসফুল হতে পারি। তা আমি আমার একজন নিকটতম বন্ধুকে খবর দিলাম, উনি আসলো, উনি বললো যে আজকের দিনটা তো খুবই রিস্কি, আপনি এভাবে যাবেন কিনা। আমি বললাম যে দেখো, আমার জীবনের চেয়ে জাতির প্রয়োজনটা বেশি, যেহেতু সেনাপ্রধান অন্যান্যদেরকে ইনভাইট করেছেন, আমাদেরকেও ফিল করেছেন, তাকে অনার করা আমাদের দায়িত্ব। তো আলহামদুলিল্লাহ কিছু অসুবিধা হলে আমরা গিয়ে পৌঁছি। ততক্ষণে আপনি কি মিটিংটা শেষ হয়ে যেন শুরু করবেন, আমি যাওয়ার পরে আরো 2 জন আমাদের সাথে। আপনি কি 5 আগস্টের কথাটি বলছেন, তাই না? 5 আগস্টের কথা বলছেন? আমি 5 আগস্টের কথা। অর্থাৎ 5 আগস্টের আগে কি আপনাদের সাথে 5 আগস্টের আগে কি আপনাদের সাথে সেনাবাহিনী কোনো যোগাযোগ? আগে ওনাদের সাথে তো আপনার না আমি ওনাকে সরাসরি ফিজিক্যালি চিন্তাও না এবং কোনো কথাও। আপনার কাছে কি মনে হয় যে আপনার একটা নিষিদ্ধ রাজনৈতিক দল, ওনার কাছের লোকেরা, জনাব শফিকুর রহমান, আপনার কাছে কি মনে হয় যে আপনার একটা নিষিদ্ধ রাজনৈতিক দল, সেনাবাহিনী প্রধান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন আলোচনা করার জন্য, সেটি আসলে মানে কতটা যৌক্তিক বা কতটা গ্রহণযোগ্য? আপনার কাছেও কি এটি খুব গ্রহণযোগ্য মনে হলো? আপনার কাছে মনে হয় না যে এটা একটা ট্র্যাপ হতে পারে, এটা অন্য জিনিস হতে পারে? কারণ আপনি তো আসলে একটা নিষিদ্ধ রাজনৈতিক দলের আমির তখনও। আমি আসলে এটা মোটেই মনে হয়নি এবং আমি মনে করিও নি। আপনি এখন নিশ্চয়ই জানতে চাইবেন যে কেন আপনি মনে করলেন না। আমি মনে করি না এই কারণে, আপনি লক্ষ্য করবেন যে 1 আগস্ট যখন আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, তখন প্রেক্ষাপটটা কি ছিল? হঠাৎ করে বিনামেঘে বজ্রপাতের মতো একটা ঘটনা উনি ঘটায় ফেললেন, তৎকালীন প্রধানমন্ত্রী। আমরা কিন্তু সাথে সাথে এটাকে রিজেক্ট করেছি এবং আমাদের সাথে সংহতি প্রকাশ করে বাংলাদেশের বিরোধী দলের সকলেই, বিএনপি সহ সকলেই কিন্তু এটা নিন্দা জানিয়েছে এবং তারাও এটাকে রিফিউজ করেছে যে এটা হলো ইস্যু ডাইভার্ট করার জন্য জাস্ট একটা কৌশল হিসেবে তারা ব্যবহার করেছে, এটাকে কেউ গ্রহণ করেনি। কাজে আমাকে যখন দাওয়াত দেওয়া হয়েছে আমি এটা অস্বাভাবিক মনে করিনি। আমি মনে করেছি যে এটা জাতির প্রয়োজনে এবং আমাদের দলীয় জনাব রহমান, আপনার কাছে কি মনে হয় যে এই সরকারের সাথে আপনার একটা নিবিড় সম্পর্ক রয়েছে? বা অনেকে এটাও বলে থাকেন যে আন্দোলনটি হয়েছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, অবশ্যই আওয়ামী লীগ সরকার ফেসিস্ট একটি সরকার ছিল, যে সরকার 15 বছর ধরে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে রেখেছিল, কিন্তু এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে কি জামায়াত ইসলামের একটা বড় ভূমিকা ছিল? এই সরকার যারা এইটা করতে এসছে তাদের কি আসলে, তাদের সাথে কি জামায়াত ইসলামের একটা অনেক নিবিড় সম্পর্ক রয়েছে? কেন আমি এই প্রশ্ন করছি একটু আমি বলে রাখি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা সহ বা মানে ঢাকা, যদি আমি স্পেসিফিক আমি কিছু নাম বলি, পাবলিক ইউনিভার্সিটিগুলির উপাচার্য পদে বা অন্যান্য অনেক কি পজিশনে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, অনেকেই বলছে তারা আপনাদের লোক। এই সরকারের মধ্যে জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি ডালপালা মিলছে বা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে, এরকম দেখা যাচ্ছে মনে হচ্ছে। ওয়েল, আপনি যেটা বলেছেন সেটা আমি এইভাবে দেখছি না। আমি দেখছি যে উপদেষ্টার
মহোদয়দের সাথে আমাদের একদিনই কিন্তু ফর্মাল সিটিং হয়েছে। পার্সোনালি কারো কারোর সাথে সম্পর্ক আছে, তাদের সাথে হয়তো পার্সোনাল লেভেলে কথা হচ্ছে, কিন্তু ফর্মাল মিটিং আমাদের একদিনই হয়েছে, যেদিন প্রথমে বিএনপি কে ডাকা হয়েছিল, তারপরে আমাদেরকে, এরপরে অন্যান্য দলকে একত্রে ডাকা হয়েছিল। 3টা স্লটে তারা কনভারসেশন করেছিলেন বা ভিউজ এক্সচেঞ্জ করেছিলেন। তা আমরা সেখানে একটা কথা বলেছিলাম যে এখানে ব্যাপক সংস্কারের প্রয়োজন হবে, 15.5 বছরের অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে, তো ক্লিয়ার করা লাগবে। আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আমাদের একদিন বিস্তারিত আলোচনা করতে হবে। যদি আমি তাফসীর করার ক্ষেত্রে মানে আমি আপনার স্কুলের একজন হয়ে আমি বলতে চাই যে তাফসীর তো আসলে আমার মন থেকে যেটা আসবে, আমি যেটা বুঝবো সেটাই আমার তাফসীর। আমার আরেকজন থেকে তাফসীরটা বোঝা তো এটা খুব মানে সেটা নিয়ে আমরা একটা আলাদা আলোচনা করবো না। আমরা 2-4টা প্রশ্ন যেগুলি আমাদের গবেষক দলরা রেখেছিল তাদের কয়েকটা আমি আপনাকে আসলে করে ফেলতে চাই খুব দ্রুত। একটা হচ্ছে যে 71-এ মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে নেতৃত্ব দিতে গিয়ে শহীদ জননী জাহানারা ইমাম বলেছিলেন জয় আমাদের হবেই। তার মৃত্যুর পর তাকে নিজে স্মারক গ্রন্থ বের হয়েছিল, যদ্দূর মনে পড়ে সেখানে আপনি লিখেছিলেন যার শিরোনাম তার জয় হোক। 90 দশকের মাঝামাঝিতে তার জয় চেয়েছিলেন আপনি, কিন্তু এখন আপনি জাহানারা ইমামের প্রতীকী গণ আদালতকে বলছেন মব জাস্টিসের বিশুদ্ধ নমুনা। আপনি মনে করেন কিনা, খুব দ্রুত যদি একটু বলেন, আপনি মনে করেন কিনা যেটা আপনার অবস্থানগত একটা পরিবর্তন? না, কোনো পরিবর্তন। তখন ডক্টর আচার্য জাহানারা বেগম জীবিত থাকতেন, তিনি সাক্ষী হয়ে তা বলতেন যে তিনি যখন আমাকে গণ আদালতে যোগদান দিতে বলেছিলেন, আমি তাকে পরিষ্কার বলেছি আমি যে আদালত নির্মূলের রাজনীতি পরে যে কি নামটা কি দিচ্ছেন আমরা নির্মূল কমিটি, আমি সেরকম ঘাতক এরকম নির্মূল কমিটির মধ্যে আমি থাকবো না। কিন্তু জাস্টিসের কথা যদি আপনি তোলেন, আপনার সঙ্গে আমি আছি, এটা খুব ইম্পর্টেন্ট বুঝতে। ফলে তিনি জীবিত থাকলে আজকে দুর্ভাগ্য তিনি নাই। এবং শুধু তাই নয়, জাহানারা ইমামের স্মরণে, এমনকি আমাদের শুভে কামালের স্মরণে আমি নারীগন্থার প্রবর্তন এখানে প্রতিষ্ঠা করেছি। ফলে আমাকে আপনার এগুলো বলে কোনো লাভ হচ্ছে না, কারণ আমি মনে করি যে জাহানারা ইমামের তার যে অবদান, তিনি যেটা করতে চেয়েছেন সেটা হচ্ছে একটা ন্যায় বিচার তিনি চেয়েছেন, আমি তার সঙ্গে একদম সম্পূর্ণ একমত। কিন্তু আপনি মব জাস্টিস, আমি এই কথাটা কেন তুলতে বাধ্য হয়েছি, কারণ আজকে কিন্তু আমরা ওই মবের কথা বলে এই মব জাস্টিসকে বিকৃতভাবে হাজির করে আমরা কি করছি, আবার ইসলামকে আমরা টার্গেট করছি। এটা ঠেকানো আমার দায়িত্ব বোধ করেছি। আমি যেহেতু জানা আমি ওকে ভালোবাসি, আমি শুধু তাই না খালেদ, আমি সবচেয়ে ভালো একটা কবিতা আমার জীবনে আমি লিখেছি জাহানারা ইমাম সম্পর্কে, যে রাষ্ট্রদ্রোহী জাহানারা আসছে সাবধান, এটা লিখেছি আমি। ফলে এটা তো খুব পরিষ্কার, আমাদের অবস্থান কখনো বদলায়নি। ওকে, আমি গতকালে আপনার ফেসবুকের একটা পোস্ট পড়তেছিলাম, সেখানের মধ্যে একটা লাইন আপনার আমি কোট করতেছি, ইনসাফ হবে যদি গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য তৌহিদি জনতাও গণ আদালত কায়েম করে, কিন্তু তারা সেটা করেনি। শুধু 21শে বইমেলায় গণ অভ্যুত্থান বিরোধী, মানে আপনি কি মনে করেন যেটাকে আপনি তৌহিদি জনতা বলতেছেন তাদের একটা গণ আদালত কায়েম করা উচিত, আপনি এটা মনে করেন? যদি এটা ইনসাফ মনে করেন, এটা তো শ্লেষাত্মক আপনি তৌহিদি জনতা খেয়াল করেন, ইনভার্টেড কমাটা দিয়েছে। তৌহিদি জনতা বলতে আমরা খালি মুসলমানদের বুঝি, কিন্তু আপনি যদি ওদের সঙ্গে কথা বলতে বসেন, আমি তাদেরকে প্রশ্ন করবো, তো আমরা তো মিল্লাতে ইব্রাহিম, তাহলে তো আজকে খ্রিস্টানরা তৌহিদি জনতার অংশ, আজকে জিউরা তৌহিদি জনতার অংশ, আজকে কি বলে রামকৃষ্ণ তৌহিদি জনতার অংশ, রামমোহন রায় তৌহিদি জনতার অংশ, রবীন্দ্রনাথ ঠাকুর তৌহিদি জনতার অংশ, শঙ্করাচার্য তৌহিদি জনতার, সকলেই তো একত্ববাদী, সকলেই তো একেশ্বরবাদী। ফলে এই যে একত্ববাদ একমাত্র ইসলামের, এটা তো ভুল তত্ত্ব। একত্ববাদ তো ইসলামের একচেটিয়া না রে ভাই। আপনি ইসলাম আসছে মাত্র 1500 বছর আগে, তারও আগে বহু ধর্ম এসেছিল। ফলে আমাদেরকে এই ব্যাপারগুলোতে আমাদের যারা বাংলাদেশের, যারা আমাদের দেশের, আমাদের যারা জনগণ, যারা ধর্মপ্রাণ মানুষ, তাকে তো বুঝাতে হবে তৌহিদি জনতার কথাটা যেন ইনভার্টেড ব্যাপারটা ব্যবহার করতে খেয়াল করেন। তৌহিদ একত্ববাদ ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনস্থির আমরা আলোচনা করি, কিন্তু তৌহিদি জনতা তারা যখন এই নামে, এই স্লোগানে আপনি একটা আপত্তি করতে গেছে, আমাদের তো আপত্তি করার কিছু নেই, তারা করতে বলছে ফাইন। আপনি তাদের ক্ষোভটা শুনেন, জনগণের একটা অংশ থেকে হতে পারে, সেটা শুনি না আমরা, তাদের আপত্তিটা কি, এবং ন্যায়সঙ্গত সমাধান করি। কিন্তু হঠাৎ করে বামপন্থীরা কথা নাই বার্তা নাই, প্রগতিশীলের কথা ঝাঁপাই পড়লো তাদের বিরুদ্ধে, তখন তাদেরকে রক্ষা করা এই আমার কর্তব্য। কিন্তু ফরহাদ ভাই, আপনার কাছে মনে হয় না যে বামপন্থীরা বা অন্য একটা কোয়ার্টার না হয়ে ইসলাম ধর্ম বিশ্বাসী কিন্তু অন্যভাবে বিশ্বাস করে, ইসলাম ধর্ম দিয়ে বাংলাদেশ পরিচালিত তারা চাক, তারাও এই অংশটাকে, যাদেরকে তৌহিদি জনতা বলা হচ্ছে, তাদের এই মুভটাকে পছন্দ করতেছে না, এরকমও তো হইতে পারে?
হতে পারে যদি আমি যদি তাদের যুক্তি শুনি, আমি যদি যুক্তিপূর্ণ বক্তব্য মেনে নেব, Okay. তারা বলুক, অসুবিধা কি? কারণ আমি তো আপনার সঙ্গে আমি প্রথমত কি দেখেন, আমি খেয়াল করি, আমি একটা কথা বারবার বলেছি যে তৌহিদি জনতাকেও বুঝতে হবে, আছে কিন্তু আমার মধ্যে তাকেও কি বুঝতে হবে যে এই ধরনের আইডেন্টারিয়ান পলিটিক্সও কিন্তু আমাদের জন্য ইতিবাচক নয়। আপনি তাকে আগে বুঝাবেন, তার পক্ষে তার ন্যায়সঙ্গত অবস্থানকে সমর্থন করুন, তারপরে তাকে সমর্থন করুন। আপনি তাকে ট্যাগ দিয়ে বাদ দিয়ে দিবেন, তা তো হবে না। Okay. তার যে বক্তব্যটার মধ্যে কোনটা তার সাবস্টেন্টিভ, কোনটা লজিক্যাল, কোনটা ন্যায়সঙ্গত, এটা শুনি না আমি। সমস্যাটা কি? ঠিক তেমনি আজকে ধরুন ওই যে আপনি চিন্ময়ের কথা তুললেন, সে তার যেটা ন্যায়সঙ্গতা শুনি না আমরা। আপনি তাকে রাষ্ট্রদ্রোহ মামলা ঢুকে রাখলেন আপনার জেলের মধ্যে, এদিকে আমাদের ভালো হলো? আমাদের ভালো তো হয়নি, এটা ঠিক না? এইটা বলছি। এই ভালো না হওয়া প্রসঙ্গে আমাদের অনেকগুলি প্রশ্ন আসে, যে আপনি একদম স্পষ্ট বলেছেন যে 32 নম্বর বাড়ি ভাঙবার উস্কানি শেখ হাসিনা স্বয়ং দিয়েছেন। এইটা Right. এইটা এটা এটা এই বাড়ি ভাঙার উস্কানি বা ওইটা আপনার বক্তব্য আপনি দিয়েছেন, কিন্তু আমার কাছে দিয়েছি আমি। আপনার কাছে প্রশ্ন, যদি এটি বাড়ি ভাঙার উস্কানি হয়, এটি কি সরকারের উচিত ছিল বাড়িটি ভেঙে দেওয়া, নাকি সরকারের উচিত ছিল মানুষ আইসা বাড়ি ভাঙবে, তারা দেখবে, পরে আবার তারা বলবে না এরকম বাড়ি আর ভাঙো না, মানে যেটা আমরা ধারাবাহিকভাবে দেখলাম আর কি, আমি আর রিপিট করতে চাই না, ওইটা না, ঠিক আপনি ছিল আমার- না? না মানে আপনি আমার পোস্টটা যদি পড়েন, জি সেখানে আমি পরিষ্কার বলেছি যে এই বাড়ি ভাঙাটার ভূরাজনৈতিক বাস্তবতায় তার কিন্তু নেতিবাচক প্রভাব আছে। আপনি যদি পড়েন আপনি দেখবেন। Right, কিন্তু আমি পড়ছি, হ্যাঁ। আচ্ছা, আপনি খেয়াল করেন, শেখ হাসিনা এই উস্কানিটা দেওয়াটা ছিল উদ্দেশ্যমূলক। কারণ ইতিমধ্যে মোদির সঙ্গে তার দেখা হওয়ার কথা মার্কিন যুক্তরাষ্ট্রে, তিনি তার অভিষেকে যাননি, এবং এই যে ভূরাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই বাড়িটা ভাঙা হয়েছে অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে। আমি যখন পোস্টটা লিখছিলাম তখন যথেষ্ট তথ্য আমার কাছে ছিল না, কিন্তু এটা অত্যন্ত পরিকল্পিতভাবেই এই উস্কানিটা দেওয়া হয়েছে, এবং যারা এই উস্কানি দিয়েছে তারা কিন্তু জানতো এটা ঘটবে। ঠিক আছে, এটা ঘটবে। ফলে আমি মনে করি যে এটাতে ভাঙা বা না ভাঙা, দেখুন গণ অভ্যুত্থান বা বিপ্লব মাত্রই ভাঙচুর থাকবে। আপনি এটা দিয়ে এই রোমান্টিক আইডিয়া এই দিয়ে আমাদের কোনো লাভ না, নেই। ঠিক আছে। কথা হচ্ছে এটাকে কনস্টিটিউটিভ জায়গায় আমরা কি নিতে পারি, সে গুরুত্বপূর্ণ। সেদিক থেকে খেয়াল করেন, শুরুর দিকে আমরা কোনো প্রকার ভাঙচুর চাই নাই, কোনো প্রকার জীবনহানি চাই নাই, এবং এই সরকার এসে অত্যন্ত শান্তিপূর্ণভাবে যে কাজটা করেছে, এটা একটা অভূতপূর্ব বিষয়। আমি একটু আগে অন্যান্য ক্ষেত্রে ডক্টর ইউনূসের নিন্দা করেছি বটে, কিন্তু এটা তো আমাদেরকে মানতে হবে যে তারা তো এটা করতে চেয়েছেন, তারা তো শান্তিপূর্ণভাবে সবকিছু করতে চেয়েছেন। কিন্তু একটা দুর্বল শিথিল সরকারকে দিল্লি বারবার অস্থিতিশীল করছে, বারবার তাকে উৎখাত করার চেষ্টা করছে। তো আপনি কি তার বিরুদ্ধে দাঁড়াবেন না? আপনি কি সতর্ক থাকবেন না? তাহলে আমাদের দিল্লি যে কাজটা করলো, জয়শঙ্কর যে কাজটা করলেন, এটা তো খুবই অন্যায় কাজ করেছেন তারা, কারণ তারা উস্কিয়ে দিয়ে এই কাজটা তারা করেছেন, এবং বাংলাদেশকে আবারও আন্তর্জাতিক ক্ষেত্রে একটা খারাপ জায়গায় আমি একটু স্টেপগুলি বুঝতে চাই। আমরা যেহেতু অনেকক্ষণ কথা বলে ফেলছি, আপনার শরীরটাও অনেক ভালো নাই, আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে শেখ হাসিনা ভাষণ দিবেন এবং সেইটা যথেষ্ট উস্কানিমূলক, এতে কোনো রকম কোনো সন্দেহ নাই। শেখ হাসিনার বা শেখ হাসিনার সমর্থকদের বিন্দু মাত্র যদি রিমোর্স, বিন্দু মাত্র যদি লজ্জা, বিন্দু মাত্র অনুশোচনা, আমি বলতে চাই যে যদি এগুলি থাকতো, আর কোনোটাই কিন্তু আসলে হইতো না। কিন্তু আমার কথা হইলো, যেইটাকে আপনি বলতেছেন যে ভূরাজনৈতিক ভাবে আমাদের একটু পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে বাড়িটা ভাঙার পর, যারা এই বাড়িটা ভাঙতে বললেন, আমাদের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ, আমাদের বড় বড় ইনফ্লুয়েন্সারদের কেউ কেউ, তারা কি ব্যাপারটা বুঝতে পারতেছিলেন, নাকি তারাও ওই পার্টটার অংশ? আপনার কাছে কি মনে, আপনার রিডটা কি? না, আমি এটা জানি না। অথবা তারা তাদের আন্তরিক জায়গাতে একটা কথা বলেছেন, বা হাসিনার উস্কানিতে হয়তো সে ফাঁদে তারা পা দিয়েছেন, এটা নিয়ে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমি পুরোপুরি এটা বলতে পারবো না। আমি নিজেকে এটা সুস্থ বলে ফলো করতে পারিনি। আমি খালি বলবো যে আমি খালি অতটুকু যেটা দেখেছি ততটুকুই মন্তব্য করেছি। না তো সরকারের জায়গাটা আপনি কি দেখেন? সরকার তো চাইলে এটা ভাঙতে বাধা দিতে পারতো, নিজে ভাঙতে পারতো। আপনার আমি লিখেছি সরকার উচিত ছিল, আমি লিখেছি অবশ্যই উচিত ছিল। আমি লিখেছি যে আজকে আন্তর্জাতিকভাবে যেটা প্রচার হবে, যেটা বিপজ্জনক, যে বাংলাদেশে কোনো সরকার নাই। খেয়াল করেন, আনন্দবাজার কিন্তু ওটাই কিন্তু বলেছে। এটা তো আপনাকে সরকারকে তো অবশ্যই আমি সরকারে কি করতাম, আমি পুলিশ বলুন এটাকে নিয়ে আমি এটাকে ভাঙতে দিতাম না,
কিন্তু আমি জনগণের ক্ষোভকেও আমি হতে দিতাম শান্তিপূর্ণভাবে যতটুকু পারা যায়। তাহলে এটা হলো আমার জন্য ভাবমূর্তিটা আমাকে সবচেয়ে বেশি উজ্জ্বল করতো। কিন্তু সরকারের এই ক্ষেত্রে ব্যর্থতাটা ডেফিনেটলি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর এই ব্যর্থতাটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমি এগুলো তো হচ্ছে যে তাদের এই যে সম্পূর্ণ ভূরাজনৈতিক বাস্তবতাকে তাদের অস্বীকার করা, এটাকে আমলে না নেওয়া, এবং একই সঙ্গে তাদের যে শিথিলভাবে যে সরকারটা চালাচ্ছে, যার বিরুদ্ধে ইতিমধ্যে যথেষ্ট পরিমাণ সমালোচনা হচ্ছে, যেটা তো আমাদের জন্য ভালো না। তো আমাদের চাই যে এই সরকার মোটামুটি একটা ইতিবাচক যতটুকু পারো সীমাবদ্ধ সত্য একটা ভালো কাজ তারা করুক এবং জনগণের সমর্থনের উপর সে টিকে থাকুক। আমাদের অনেক দুর্বলতা আছে, কিন্তু আমাদের টিকে থাকতে হবে। ফরহাদ ভাই, দুইটা উদ্ধৃতি নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই। একজন হচ্ছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, উনি বলছেন যে দেশে বিপ্লব হয়েছে, আপনিও কিন্তু একটু বললেন যে বিপ্লব হলে ভাঙাভাঙি হবে, এটা নিয়ে এত রোমান্টিকতার কিছু না। আমিও কিন্তু কাছাকাছি জিনিসই মনে করি। আমাদের দর্শকরা জিজ্ঞেস করছে, আরে ভাই বাড়ি ভাঙছে তো কি হয়েছে, অনেকে মনে করতেছে বাড়ি ভাঙে একটা খুব অন্যায় কাজ করছে। কিন্তু সেই জ্যেষ্ঠ সচিব কি বলতেছে বলেন, কিন্তু আমি এইটার কনসিকুয়েন্সটারে খুব ভয় পাই। আমার কাছে মনে হয় আজকে আওয়ামী লীগের লোকের বাড়ি বইলে একটা লোকের বাড়ি ভাঙা দেওয়া সম্ভব, মানে আওয়ামী লীগের কোনো বড় একটা মানুষ হওয়ার দরকার নাই। অনেক সময় ফরহাদ মজার ভাইয়ের কোন একটা কথা পছন্দ হয় না দেখে টাঙ্গাই লিগে আগুন লাগাই দেওয়া সম্ভব, মানে আমার পছন্দ হইলো না, আমি আগুন লাগাই দিলাম, ওরকম আর কি। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলতেছেন যে দেশে বিপ্লব হয়েছে সে দেশে পরাজিত শক্তিকে কেউ রাখে না। আর একটা টকশোতে আমাদের সমবয়সী, আমার একটু সিনিয়র জনাব গোলাম মুর্তজা বলছেন পরাজিতদের ধ্বংস করে দিতে হবে। এই যে প্রতিপক্ষকে নির্মূল করার যে বার্তা, এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? না, আমি এটাকে ভালো চোখে দেখি না। এই কথা আমাদের বলা উচিত না। একটা হচ্ছে ঘটনা ঘটে, আর একটা হচ্ছে ঘটনাকে পক্ষে বলা এক কথা নয়। আমি মনে করি এই বিপ্লবের সাফল্য নির্ভর করবে আমরা কিভাবে জানমাল রক্ষা করতে পারি, তারপরে বিপ্লবের শক্তিটা নির্ভর করবে। দেখুন, আপনি একটা আওয়ামী লীগের একটা কারো বাড়িতে আপনি আক্রমণ করলেন, সেখানে তাদের মেয়েরা থাকে, আপনি জনগণ নিয়ে এটা করতে গেলেন, এবং সেখানে বুড়ো মানুষ থাকে, আপনি এটা করতে গেছেন, এটা মারাত্মক ক্ষতিকর নেতিবাচক দিক আছে, আন্তর্জাতিক পরিস্থিতি আপনি বাদ দেন। আচ্ছা, এইটা পরিস্থিতিটা আপনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না, কারণ সমাজের সকলেই কিন্তু আপনার নীতির দ্বারা, নৈতিকতার দ্বারা পরিচালিত হয় না। এবং আমাদের এই শিথিল যে সরকার, এই সরকার এটা কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা বিপজ্জনক। আমাদের কতটি ঘটনা ঘটে গেলে তাকে নিন্দা করবার সময় আমাদের সতর্ক থাকতে হবে যে সব সময় জনগণকে নিন্দা করাটা আমাদের পথ নয়, জনগণকে বোঝানো আমাদের কাজ। এটা কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যে কথা এখন বললাম, জনগণকে বোঝানো আমাদের কাজ। কথা কথা জনগণকে নিন্দা করা, এই যে একটা সেকশন বাংলাদেশে, আপনি তো আমাদের সহ, মানে আমরা যারা জনগণ আছি তাদেরকে বুঝা আসতেছেন আজকে 50 বছর হয়েছে। আমরা কি কিছু বুঝি? আমাদেরকে যে কোনো কথা বললেই তো আমরা পার্সোনালি নেই। আপনি যদি আমাকে আজকে ঘুষ খাওয়ার এগেইনস্টে বলেন, আমি বলে দিই হয়তো আপনি আমাকে ইঙ্গিত করে বলতেছেন। আমি সুদ খাওয়ার এগেইনস্টে বললে আপনি বলেন আমাকে ইঙ্গিত করে বলতেছেন। আমি চুরি করা, ডাকাতি করা, রাহাজানি করা, আপনি যেই ভালো কথাই আমারে কইতে চান, আমি তো কই যে এটা আপনি আমার ইঙ্গিত করে কইতেছেন। নাইলে আপনি আমার এটা বলবেন কেন? বুঝাবে কেমনে মানুষে? ইজ देयर এনি ওয়ে? ডেফিনেটলি ওয়ে। কোন জাতি গোষ্ঠী একদিনে দাঁড়ায়নি। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের হিস্ট্রি দেখুন, ইউরোপের হিস্ট্রি দেখুন, চীনের ইতিহাস দেখুন। আমরা একটা ভাঙা গোড়ার ভেতর দিয়ে যাচ্ছি, ফলে অনেক ভুল হবে, অনেক কিছু খারাপ দিকে যাবে। আমার এবং আপনার কাজ হচ্ছে যথাসম্ভব সঠিক এবং ইতিবাচক পথগুলো লোকজনকে দেখিয়ে দেওয়া। আজকে হয়তো সে আমার কথা শুনবে না, কিন্তু কদিন পরে সে শুনবে, সে যখন দেখবে তখন সে শুনবে। আমাদের একটু সময় বেশি হয়ে গেছে। আই উড রিকোয়েস্ট দি প্রোডিউসার্স টু এক্সটেন্ড ইট ফর অ্যানাদার 10 মিনিটস অলসো। ফরহাদ আপনাকে আর 10 মিনিট একটু আটকায় রাখি। আমি আপনার আরেকটা জায়গায় আপনার বক্তব্য শোনাই বুঝাবুঝি প্রসঙ্গে। এই রুহুল কবির রিজভী বিএনপি নেতা, তিনি বলছেন, আমি তাকে কোট করছি, বিএনপি সবসময় জামাতের প্রতি উদারতা দেখিয়েছে, এই উদারতার সুযোগ নিয়ে জামাত রাজনীতি করেছে। আওয়ামী লীগ স্বাধীনতা পরবর্তী সময় তাদের নিষিদ্ধ ঘোষণা করলো, বিএনপি জামাতকে সমর্থন করেছে। এই উদারতা দেখানোর পর বিএনপি উপহার হিসাবে পেয়েছে মুনাফিকি, মানে স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলন করছে, মুনাফেক জামাত আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে নির্বাচন করছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বড় কথা এইটাকে আপনি আসলে কি দেখেন? বিএনপি আর জামাতের বিরুদ্ধে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এবং বিএনপি জামাতকে এক ধরনের শত্রু হিসেবে দেখতেছে, জামাতও অলমোস্ট তাই। এটাকে আপনি কিভাবে দেখেন? আমি ধরুন, রিজভী অত্যন্ত দায়িত্বশীল জায়গায় দাঁড়িয়ে এই ধরনের শব্দ ব্যবহারটা আমি মনে করি রাজনৈতিক প্রজ্ঞার লক্ষণ নয়। আমরা জামাতে অনেক ভুল থাকতে পারে, জামাতকে নিন্দা করতে পারি। আমি তো বলি যে জামাতে ইসলামী নামে রাজনীতি করা উচিত নয়,
এটা তো আমি পরিষ্কার বলি, মুনাফিকের প্রশ্নটা আলাদা, করা উচিত নয়। কারণ আমি এর আগে হয়তো সম্ভবত আপনার অনুষ্ঠানে বলেছি যে জামাত ইসলামী নামে রাজনীতি করার মানে হলো মূলত আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে দিয়ে আসার আপনার শর্তগুলো তৈরি করা, রাজনৈতিক শর্ত তৈরি করা। মানে জামাতকে এই কথাটা বলার খুব অন্যায় কথা, কারণ 11-11 সময় বা সেই সময়টাতে জামাত যেভাবে বিএনপির পেছনে ছিল, বা এখনো এই যে আন্দোলনের সময় জামাতের কর্মীরা যেখানে আপনার যে মাঠে ছিল, আমি তো নিজের প্রত্যক্ষ এই ব্যাপারগুলো দেখেছি। ফলে রিজভিকেও কিন্তু এটাকে মনে রাখতে হবে যে আমরা একই নৌকায় আছি। সেই নৌকা যদি আমি ফুটা করতে চেষ্টা করি, যেহেতু মাঝিকে আমার পছন্দ না বা ওই নৌকার দু একজন লোককে আমার পছন্দ না, তারা সকলে কিন্তু ডুববো। এটা ভুল তার মন্তব্যগুলো। আর মুনাফিকের শব্দটা খুব খারাপ শব্দ, বিশেষত ইসলামের দিক থেকে তাকালে এটা খুবই 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 একটা নিন্দনীয় শব্দ, যেটা আমরা একটা রাজনৈতিক দলের কাউকে আমরা এটা বলা উচিত না। কারণ আজকে তার সঙ্গে বিরোধ থাকতে পারে, আগামী দিনে তার সঙ্গে আমার মৈত্রীর জায়গা তৈরি হতে পারে। এর আগে তো মৈত্রী ছিল, এখন পার্থক্য হয়েছে, আগামী দিনে আবারও মৈত্রী হবে। গণ-অভ্যুত্থানের সময় তো মৈত্রী হয়েছিল। আপনি ছাত্র দল বলুন কি বিএনপির কর্মীরা বলুন আর শিবির কর্মী কি জামাতের কর্মী বলুন, একইভাবে তো রাস্তায় লড়াই করেছে। তা আপনি আবার হঠাৎ করে তাদের বিরুদ্ধে আপনি এই ধরনের মন্তব্য করেন, সমালোচনা করুন, অসুবিধা তো নেই, আপনি সমালোচনা করুন। আমি তো মনে করি যে ডক্টর শফিকুর রহমানের এই পর্যন্ত তার যত রকম ভূমিকা দেখেছি, আর তাকে আমি খুবই পছন্দ করি। তিনি খুবই বিচক্ষণ কথাবার্তা বলেন এবং খুবই উদার এবং খুবই রিজনেবল। উনার কথা যখন আসলোই একটু এক লাইনে এটা জিজ্ঞেস করে ফেলি যে আপনি কি মনে করেন, উনি যে বললেন বাংলাদেশে মাত্র দুইটা শক্তি হচ্ছে দেশপ্রেমিক, একটা হচ্ছে জামাত ইসলামী আর একটা হচ্ছে সেনাবাহিনী, এইটা কিরকম ঠিক এই মানে এই দুরকম কথা কওয়া? এটা বলে উনি নিজেকে একটুখানি বিপদে ফেললেন। কারণ এটি মনে হয় যে সেনাবাহিনীর সঙ্গে তার একটা কোনো একটা আঁতাত গড়ে উঠেছে, তিনি সেনাবাহিনীকে বিপদে ফেলে দিয়েছেন। আচ্ছা খালেদ বলি এগুলো হচ্ছে যে এটা হচ্ছে আপনার বিচক্ষণতার অভাব। এটার জন্য ওনাকে আমি নিন্দা করবো না, আমি তাকে যে বিচক্ষণতার প্রশংসা করলাম, এই ক্ষেত্রে তিনি বিচক্ষণ মন্তব্যটাকে আমি দেখেছি। এটা আমি মনে করি যে এটাতে তিনি ক্ষতিগ্রস্ত হবেন না, সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হবে। কারণ আপনি এখন খেয়াল করেন এই বর্তমান পরিস্থিতিতে খুবই ক্ষতিকর নাজুক পরিস্থিতি, সবচেয়ে নাজুক পরিস্থিতি বাংলাদেশ সেনাবাহিনীর। আপনি তাকে ম্যাজিস্ট্রেসি দিয়েছেন এবং তাকে যখনই আপনি তার কোনো একটা ভূমিকা সে পালন করতে যাবে, সে জনগণের বিপক্ষে সে দাঁড়াবে এবং এই বিপক্ষে দাঁড় করানোটাই এখন কিন্তু দিল্লির কৌশল। এই বিপক্ষে তারা দাঁড় করাবে কোনো না কোনো ভাবে। এবং আপনি এই যে আপনি এখনকার কি বলে আয়নাঘর টানাঘর এগুলাকে যেভাবে আমরা দেখছি, এটাকে যে নাটক করে দেখছি, এটারও কিন্তু একটা ক্ষতিকর দিক আছে। আপনাকে হয় বিচার করতে হবে, বিচারটাকে ত্বরান্বিত করতে হবে, সঠিক বিচারটা করার ব্যাপারটা আমার দরকার আছে। আমাদেরকে ড্রামাটাইজ করা এটা আমাদের দরকার নেই। আমাদের এখন আমাদের সেনাবাহিনীর দুর্বল জায়গাগুলোকে মনে রেখে সেই জন্য এই মুহূর্তে এমন কোনো বিপদে না পড়ে, সেটা সতর্ক থাকাটা আমাদের খুব দরকার। আর আমি মনে করি শহীদ ভাই ভাববেন যে এটা বললে তার সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি হবে সমাজে। ফরহাদ ভাই, আমার নোটের মধ্যে একটু মানে অপ্রকাশ্য, আমি মোবাইলে একটু নোটটা দেখতে পাইতেছি না, কিন্তু আপনার নিশ্চয়ই মনে থাকবে যে আপনাকে আমি একটু উদ্ধৃত করতেছি, সেটা বোধহয় জানুয়ারি মাসের 3 তারিখে আপনি একটা লেখা লিখছিলেন যে সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক শক্তি এবং রাষ্ট্র সুরক্ষায় প্রচলিত আদর্শ ভূমিকা জাতীয় রাজনীতিতে সদা সর্বদা প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে ছায়া ফেলে 3 আগস্টের পর থেকে এখন পর্যন্ত সেনাবাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করছে। অর্থাৎ আপনি একটা মানে পিরিয়ড দিছিলেন যে দায়িত্বশীল ভূমিকা, আপনি কি এখনো মনে করেন কিনা সে তাদের দায়িত্বশীল? আমি মনে করি যে তাদের আমি মনে করি শেখ হাসিনার সময় সেনাবাহিনীকে যেভাবে ব্যবহার করা হয়েছে খালেদ, আভ্যন্তরীণ ভাবে, আমি যেহেতু একজন বুদ্ধিজীবী, আমি অ্যানালিটিকের কথাটা বলছি, সেখানে বহু জেনারেলের নেতিবাচক ভূমিকা আছে, এটা আমরা জানি। ঠিক আছে, এখন আপনি যদি সেনাবাহিনীকে যদি আনস্টেবল করতে চান, তাহলে আপনি যদি ইচ্ছা করে সেনাবাহিনীর বিরুদ্ধে ক্যাম্পেইন করে তাকে আনস্টেবল করতে পারেন। এই আনস্টেবল করবার ফল হবে সেনাবাহিনীর মধ্যে অভ্যুত্থান। কারণ যাদের বিরুদ্ধে আপনি এখন বিচারের দাঁড় করাতে চাইছেন, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবার মতন প্রাতিষ্ঠানিক শক্তি, রাজনৈতিক শক্তি আপনি অর্জন করেন নাই। আপনি একটা অবৈধ সরকার আপনি এখানে কায়েম করে রেখেছেন। কিন্তু ফরহাদ ভাই, এইটা নিয়েও আপনার সাথে আসলে আলাদা করে কথা কইতে হবে। অর্থাৎ সেনাবাহিনী আয়নাঘর বানাবে, সেনাবাহিনী হচ্ছে আওয়ামী লীগের লোকজনরে ছাইরা দিবে, সেনাবাহিনী হচ্ছে হাসিনা পরিবারের লোকজনরে বাইজ্জত দিয়ে আসবে ওইখানে। আমরা তাদেরকে কোনো কিছু বলতে পারবো না, কারণ আমাদের প্রাতিষ্ঠানিক শক্তি নাই। না পারবেন না, কেন বলবো? অবশ্যই পারবেন, কেন পারেন? আমি যে এটা একবারে বলি না বলতে পারবেন না। আপনি কি করে বলবেন সেটা আমি কথা বলছি। আপনি কি করে এটাকে ডিল করবেন সে কথা বলছি, আমি তো একবার এটা বলি নাই। তাহলে এটা যদি আপনি বলেন, তাহলে আমাকে একটা উত্তর দেন খালেদ, আপনি আমলারা
সবই ধোয়া তুলসী পাতা, আর শব্দ সেনাবাহিনীর। এটা তো আমি না, আমলারা বেশি আমলারা বেশি দুষ্ট, তাহলে আমলারা বেশি দুষ্ট। তাহলে 2018 সালে যে ইলেকশনটা তারা করছে, 2018 সালে যে ইলেকশনটা তারা করছে, আমি সে আমলাকে আপনি এখানে বসায় দিয়েছেন, ডিসিএসপি সে আমলাকে আপনি আমি মনে করি ডেফিনেট আপনি সেনাবাহিনীকে সুযোগ দিতে হবে যে তার অপরাধের খালন সে কি করে করে, আপনি তো সে সুযোগ তাকে দিতে হবে। সে রাজনৈতিক শর্ত তাকে তৈরি করতে হবে। 3 নাম্বার সবচেয়ে বিপজ্জনক, সেই শর্ত তৈরি করবার রাজনৈতিক ক্ষমতা আপনার হাতে তো থাকতে হবে। আপনি বানাইছেন একটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার, আপনাকে লাথি মেরে ফেলে দেবে সেনাবাহিনী, আপনি কি করবেন? আপনার কাছে কি মনে হয় ডক্টর ইউনূসের সরকার অনেক বেশি দুর্বল নাকি? মানে মানে আপনি বারবারই বলতেছেন শিথিল। হ্যাঁ, আপনারা এই সরকার বানাইছেন, আমি তো বানাইনি। আমি তো প্রথম দিনকে বলছি তার প্রবলেমটা কি হবে। আমাকে তো ভাই, বাংলাদেশের অন্তত অর্ধেকের বেশি লোক মনে করে এই সরকার বানাইছেন আপনি। যাই হোক, লাইটার নোট একদম শেষ করি। আপনি যেভাবে এই সরকার, আমাকে যদি সরকার বানাইতে দেন তাহলে এই সমস্যা হতো না। সব বিচার একদিনে সব বিচার হয়ে যেত এবং সুন্দরভাবে আন্তর্জাতিক আইনের অধীনে। আচ্ছা, ঠিক আছে, আমাকে এটা ধরতে, আমি হলাম একটা বুদ্ধিজীবী এবং আমি আমার চিন্তাকে প্রচার করি। আমার চিন্তার একটা প্রভাব পড়েছে, এটা আমি টের পাই। ফলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষ হয়তো বা আমার কথা শুনে চেষ্টা করে আমাদের করতে, ফাইন। আমি যদি বলেন যে আমি সরকার বানিয়েছি, আমি মেনে নিলাম, অসুবিধা কি? এটা তো ভালোই, আমাদের ভালো সার্টিফিকেট, ফলে আমি সে দায় নেব। কিন্তু আমি তো এই ধরনের সরকার তো চাই নাই। আমি তো সেনা সমর্থিত উপদেষ্টা সরকার চাই নাই। আমি তো চেয়েছি পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার, যাতে আমি সত্যিকার অর্থে বাংলাদেশ গঠন করতে পারি। আচ্ছা ফরহাদ ভাই, আপনার সম্পর্কে ধারণাটা বলি। আপনার সম্পর্কে ধারণা হচ্ছে আপনি সরকার বানাইছেন, আবার এই সরকারের সমালোচনা করেন, কারণ আপনি হচ্ছেন ছেলের বাপ, আপনি হচ্ছেন মেয়ের বাপ, আমাদের কুমিল্লা নোয়াখালী অঞ্চলের কথাটার মধ্যে। এবার একটু লাইটার নোটে একটা কথা বলি, যে আপনি যে সরকারের এত সমালোচনা করেন, ঘরে থাকতে আপনার একটু অসুবিধা হয় কিনা ফরহাদ ভাই? কারণ আমার প্রশ্নটা ফরিদা পারেন নিয়ে না বেশি এটা আমি ফরিদা ডেফিনেটলি সিনেটর, তিনি নিজস্ব পার্সোনালিটি, নিজস্ব ব্যক্তিত্ব আছে এবং তিনি তার জায়গা থেকে তিনি তার কাজ করেন। সেখানে আমাদের পারিবারিক সম্পর্ক সেখানে কোনো গুরুত্বপূর্ণ নয়। তো ফরিদা আপনি লিখলেন, কিন্তু একটা কথা জি বল, আমি অ্যাড করি। ফরিদা আক্তার ডেফিনেটলি এটা নিঃসন্দেহে আপনি মনে করবেন যে তিনি, আমি যে কথা বলি আমার সে কথা বলার স্বাধীনতা শুধু না, তিনি ডেফিনেটলি মনে করেন আমি যদি এটা বলতে চাই এটাতেই মনে করি তিনি সেই বলার, তার মনে করেন যে সেটাতে তিনি কখনো আমাকে বাধা দেন না, তার ব্যাপার। ঠিক আছে, ওকে। না, এটা তো মানে আমরা যারা আপনাকে সামনাসামনি দেখার সুযোগ হয়েছে আপনাকে, ফরিদা আপাকে, তারা নিশ্চয়ই অনেকেই তা জানি আর কি। যাই হোক, আমি ফরিদা আপার একটা কথা উল্লেখ করি। আপনি মানে এটা, উনি যেহেতু একজন সরকারের উপদেষ্টা, তিনি লিখেছেন, জুলাই আগস্টে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এই বছর যেন কোনো ভ্যালেন্টাইন দিবসের তামাশা না হয়। আপনি এই কথাটা আসলে কিভাবে দেখেন? যে মানে একই দিন, অনেকে বলতেছেন যে একই দিন বাংলাদেশে বসন্তেরও দিন, ভ্যালেন্টাইন দিবস, তামাশা। আসলে 14 ফেব্রুয়ারি নিয়ে নানা ধরনের কথা আছে, যে 14 ফেব্রুয়ারি তো আসলে স্বৈরাচারের আন্দোলনের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন, দীপালি জয়নালদের হত্যার দিন, সেটার একটা আলাদা ব্যাপার আছে। কিন্তু জুলাই আগস্ট শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে ভালোবাসা দিবস নিয়ে যেন তামাশা না করে, এইটারে নিয়ে আপনার হোয়াট ইজ ইউর টেক? আমি তো মনে করি খুবই ভালো কথা বলেছেন উনি অত্যন্ত ভালো কথা বলেছেন। তামাশা না করতে বলতে বলে নাই উনি তো বলেন না ভালো আপনি ভালোবাসা করবেন না, ভালোবাসা এটা কিছু বলেন নাই। এটাকে এটা তামাশা করবেন না, যাতে যা আমাদের সংস্কৃতির অংশ নয়। আপনি বসন্ত উৎসব করেন, কিন্তু তার এটা করতে গিয়ে আপনি কি 14 ফেব্রুয়ারি ভুলে যাবেন? এটা তো আমাদের ঐতিহ্য, ইতিহাসের অংশ। ফলে আপনাকে দায়িত্বশীল আচরণটা আপনাকে করতে হবে, এটা তিনি বলেছেন। আমি মনে করি তার, কিন্তু এইটা বলার ক্ষেত্রে তিনি তো 1984 সালের যে এরশাদ শাহীর যে শয়তানি, সেইটার কথা তো উনি বলেন নাই। উনি বলছেন যে জুলাই, না এটা তো ইমপ্লিসিট। ঠিক আছে, এটা তো উনি, আমি মনে করি আপনার উচিত তার সঙ্গে একটা শো করা, তাকে জিজ্ঞেস করা। ফরিদার সাথে শো আমি করেছি, আরো নিশ্চয়ই ভবিষ্যতে করবো। আচ্ছা, আমি দ্রুত আরো দুই একটা ব্যাপার আছে, আপনি মানে আসলে সেটা হচ্ছে যে গতকালও লালনকে, কারণ অনেকগুলি বিষয় আছে ফরহাদ ভাই, আসলে আপনাকে অনেক বড় করেই ব্যাখ্যা দিতে হয়েছে, কিন্তু এদিকে প্রশ্নও রয়েছে যে গতকাল লালনকে নিয়ে একটা আয়োজন বন্ধ করতে হয়েছে হেফাজত ইসলামের আপত্তির কারণে। আপনি কি মনে করেন, আমরা কি আসলে পরস্পরকে শোনা জানার অবস্থার মধ্যে আসবো? আমরা অনেক সময় দেখি যে অনেক ধরনের আলোচনাতে মূলত হয় হচ্ছে হেট ক্যাম্পেইন,
এইটা মানে যে যাকে দেখতে না পারে, এটা আসলে ইসলামিস্টদের মধ্যেও বিভিন্ন গ্রুপ আছে, আমি ওয়াজি আলেমদের মধ্যেও গ্রুপ দেখি প্রকাশ্যে একজন, আপনি তো মুনাফিক শব্দটাই শুনতে পারলেন না, ওরা মুশরিক বলে, ওরা একজন একজনকে কাফের বলে। আমি আপনাকে 1 কোটি উদাহরণ দেখাতে পারবো, মানে বড় বড় আলেম একজন একজনকে কাফের বলতেছে। রাইট রাইট, আপনি মুনাফিক শব্দটাই শুনতে চান না, ওরা মুশরিক বলে, কাফের বলে। না এটা বলতে আছে সারাক্ষণে। না আমরা এটা খালেদ এই ক্ষেত্রে আমাদেরকে সহনশীল কেন বলি, কারণ আমরা তো একটা সোসাইটি, যে সোসাইটি দীর্ঘকাল ইকোনমিক অর্থনৈতিক বিভিন্ন কিছুর দ্বারা এখানে আমরা শোষিত বঞ্চিত, ফলে এই দেশের সাধারণ মানুষ আর ইহলৌকিক জীবন থেকে কিছু পাওয়া যায় এটা সে বিশ্বাস করে না। সে একমাত্র একটা জায়গায় চলে গেছে যেখানে সে মনে করে তার যা কিছু পাওয়ার, যা কিছু চাওয়া পাওয়া এটা একমাত্র পরকালের সে পাবে। ফলে একটা পরকাল ব্যবসা গড়ে উঠেছে, একটা পরকাল ব্যবসায়ী যারা ধর্মের নামে তাদের প্রতি সহজে তাদেরকে মোবিলাইজ করতে পারছে, এবং আমরাও যথেষ্ট পরিমাণ জনগণকে এডুকেট করার, সচেতন করা এটা আমরা পারিনি। ফলে এই বিপদটা আমাদের থাকবে। কিন্তু আমি টাঙ্গাইলের ঘটনা একটু আপনাকে উত্তর দেব। টাঙ্গাইলে যেটা বলতেছে হেফাজতে ইসলাম, সেটা স্থানীয় তিনি একজন নেতা। হেফাজতে ইসলাম এর আগে একটা স্টেটমেন্ট দিয়েছে যে তারা মাজার ভাঙ্গার কোনো বিরোধী, ঘোর বিরোধী, এবং বিভিন্ন ক্ষেত্রে আপনি ফতোয়া দিতে পারেন যে আপনি কোনো একটা লালন সম্পর্কে আপনার বক্তব্য, ভিন্ন বক্তব্য থাকতে পারে। কিন্তু তারা বলছে টাঙ্গাইলের যারা এই যে তথাকথিত হেফাজতে ইসলামের যে নেতা, যে কনসার্ট করা জায়েজ, ওখানে মদ্যপান করা, গাঁজা খাওয়া সবই কিন্তু জায়েজ, কিন্তু লালনের গান করা জায়েজ না। এটা আমি নতুন শুনলাম। এরা এই নতুন যে এই ধারাটা, এই ফতোয়া, আমার এটা কিছু বলার নাই। ফরহাদ ভাই, আমরা একদমই শেষ পর্যায়ে, আমাকে প্রডিউসাররা প্রায় চোখ রাঙানো শুরু করেছেন, তা আমি কিন্তু আমি আমার লোভে আমি শেষ কথাটা বলি যে যারা সমন্বয়ক আছেন, যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই জুলাই আগস্ট আন্দোলনে, তাদের মধ্যে থেকে নানা ধরনের কথা শোনা দিতেছে তারা রাজনৈতিক দল করবেন, তারা আসলে রাজনীতিবিদদের মতোই বিভিন্ন কুকাজ অকাজে জড়িত হচ্ছেন কিনা, আপনি কি দেখেন? আপনি যদি 1 মিনিট একটু বলেন যে তাদেরকে আসলে আপনি কেমন দেখছেন। আমি মোটা দাগে বলবো, আমি অত্যন্ত ইতিবাচক আকারে দেখি। তাদের মেলা ভুল থাকতে পারে, সেটা ভিন্ন প্রশ্ন। আপনি আরেকদিন বললে আমি তাদের ভুলগুলা, ভালো দিক দুটোই আমরা কথা বলবো। আমি বলছি অত্যন্ত ইতিবাচক আকারে আমি দেখছি। আমি চাই তরুণদের একটা দল তৈরি করা অত্যন্ত দরকার, 1 নাম্বার। 2 নাম্বার হতো বাংলাদেশে আমি মনে করি 18 বছর থেকে আরম্ভ করে 40 বছর এই যে ডেমোগ্রাফিক যেই জনগোষ্ঠী, এরা আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ, এরাই ঠিক করবে বাংলাদেশটা কোন দিকে যাবে। এবং তাদেরকে আমরা যতটুকু প্রভাবিত করতে পারি, তাদেরকে আমরা যতটুকু এডুকেট করতে পারি, যতটুকু সচেতন করতে পারি, তার উপরই আগামী দিনের বাংলাদেশ তারা নির্ভর করে। ফলে আমি তাদের এই দলকে অভিনন্দন জানাই। তবে একটা শুধুমাত্র আমার এখনো আমি বলবো যে আমার একটা আশঙ্কা আছে যে তারা দলের যে মডেলটা তারা পছন্দ করতেছেন, এটা অনেকটা নির্বাচনী লিবারেল মডেল। এটার ভবিষ্যৎ কতটুকু এই ব্যাপারে আমার সন্দেহ আছে। আরেকটা যখন আপনি এরকম আলোচনা করবেন, আমি তখন আপনাকে বুঝা বলবো যে কেন আমার আশঙ্কা আছে। ফরহাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেকক্ষণ আমাদের সাথে আলোচনা করেছেন, অনেকগুলি প্রশ্নের জবাব দিয়েছেন, আমাদের অনেক কৌতূহল মিটিয়েছেন এবং অনেকগুলি বিষয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই শেষ পর্যন্ত টক শোটি দেখছেন, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই শেষ পর্যন্ত টক শোটি দেখছেন, এটি এই নয় যে আপনার কাছে অনেক টাইম, অনেক সময় ছিল সেই কারণে আপনি দেখছেন। প্রিয় দর্শক, এর ভিতরে অনেক গল্প লুকিয়ে থাকে। যেমন ধরেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক চিন্তা থাকে, বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু আসুক সেটি চিন্তা করেন, এবং বাংলাদেশের রাজনীতিটাকে কিভাবে ভালোর দিকে নেওয়া যায় সেই চিন্তা অবশ্যই আপনি করেন, যেই কারণে আপনি এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন। প্রিয় দর্শক, আপনাকে ধন্যবাদ জানিয়ে আসলে ছোট করতে চাই না। এমন চিন্তার মানুষ অবশ্যই বাংলাদেশে দরকার। এবং আরেক দল মানুষ আছে যারা এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখছে, তার কারণ হচ্ছে যদি কোনোভাবে কোনো একটি নির্দিষ্ট দলের কোনোরকম দোষ ধরা যায়, যদি আমরা একটু দোষ পাই তাহলে তার দোষ নিয়ে কথা বলবো। এবং আরও কিছু লোকজন আছে যারা রাজনীতি সম্পর্কে জানতে এবং শিখতে চায়, যেই কারণে এই ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখছেন। প্রিয় দর্শক, আপনাকে শুরুতেই বলবো যে আপনি কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন,
দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকেই আপনি দেখুন না কেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনেক সময় দেখছি যে আমাদের এই ভিডিওগুলি সৌদি আরব থেকে দেখে, মালয়েশিয়া থেকে দেখে, ইউনাইটেড স্টেট থেকে দেখে, আরও অনেকগুলো দেশ থেকে দেখে। সবগুলি দেশ তো আর উল্লেখ করার সময় নেই, তাই আর করলাম না। প্রিয় দর্শক, আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি দু একটি কথা বলবো, তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব। আমাদের এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে একটি মাত্র সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। এবং একটি লাইক অবশ্যই দিবেন। প্রিয় দর্শক, আমরা অনেক কষ্ট করে ভিডিও আপলোড করি, একটি লাইক যদি আপনি দেন আপনার কিন্তু তেমন একটা ক্ষতি হবে না, উপকার অবশ্যই হবে, কারণ আপনার সামনে যদি ভিডিওগুলি আবার দ্বিতীয়বার যায় আপনি দেখতে পারবেন। আপনাদের উপকারের জন্যই আমরা এই ভিডিওগুলি আপলোড করে থাকি। প্রিয় দর্শক, এবং যেটি সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে আমাদের এই ভিডিওতে একটি কমেন্ট করবেন। কমেন্ট যদি করেন তাহলে আপনার ওই কমেন্টটি আরেকজন এসে পড়বে এবং সে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। আপনি কি চান যে আপনার দ্বারা কেউ কিছু জানুক, কেউ কিছু শিখুক? তাহলে আজকের এই টোটাল ভিডিওটি দেখে আপনার মাথায় কোনো না কোনো একটি মূল্যবান মতামত অবশ্যই ঘুরপাক খাচ্ছে। সেই মতামতটি খুব সুন্দর করে কমেন্ট বক্সে জানান। হয়তোবা কোনো প্রশ্ন ঘুরপাক খেতে পারে যে এই ভিডিওটি দেখার পর আমি এই প্রশ্নটির উত্তর পাইনি, সেই প্রশ্নটি আপনি করতে পারেন নির্দ্বিধায়, কোনো সমস্যা নাই। আমরা প্রত্যেকটি কমেন্ট পড়ব এবং আপনাদেরকে রিপ্লাই করব। প্রিয় দর্শক, আপনি এখনই কমেন্ট করেন, কারণ আপনার কমেন্ট আরেকজন এসে পড়ে সে কিছু জানতে পারবে, শিখতে পারবে এবং আপনার কমেন্টের উত্তর কিন্তু সে দিতে পারবে। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।